হ্যালো স্টুডেন্ট, আমি অর্ণব। তোমাদের সকলকে স্বাগত জানাই ওরিয়েন্টাল স্টাডি পয়েন্টে। তা আমি তোমাদের আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মূলদ সংখ্যাকে শেখাবো। তো তো স্টুডেন্ট, শুরু করা যাক আমার প্রথম ক্লাস। তা মূলদ সংখ্যা বোঝানোর আগে তোমাদেরকে আমি বোঝাতে চাই সংখ্যা কি। ফ্রেন্ড, সংখ্যা অনেক প্রকারের হয়। এক হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত একটা স্বাভাবিক সংখ্যা, তারপরে এই 0 থেকে 9 দিয়েই অন্যান্য 11, 12, 13, 14 এরকম অনেক স্বাভাবিক সংখ্যা হয়। স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই, অসীম পর্যন্ত হতে পারে। তবে স্বাভাবিক সংখ্যার মধ্যে আরো অনেক সংখ্যা হতে পারে, যেমন অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, যে অখণ্ড সংখ্যা কাকে বলে? যেমন 1 কে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এরকম ভাবে 2 কেও 2 কোনো সংখ্যা ছাড়া ভাগ করা যায় না। 3 এইগুলোকে বলে অখণ্ড সংখ্যা। এছাড়া আরো আছে 11, 17, এগুলোকে যেমন এই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, সেগুলোকে বলে অখণ্ড সংখ্যা। যেমন এগুলোকে আমরা অখণ্ড সংখ্যা বলছি কেন? কারণ এই অখণ্ড মানে কি? যে সংখ্যাকে কখনো খণ্ড করা যায় না। যেমন 1 কে কখনো খণ্ড করা যায় না, 2 কে কখনো খণ্ড করা যায় না, 3 কে কখনো খণ্ড করা যায় না। অর্থাৎ এগুলোকে শুধু সেই সংখ্যা ছাড়াই ভাগ করা যায় না, তাই জন্য এগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। এছাড়া আরো একটা সংখ্যা হতে পারে, যেমন দেখাই তোমাদেরকে আমি। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলতে বোঝায়? যে যেমন ধরলাম আমি 1 এর সঙ্গে যদি আরেকটা 1 গুণ করি, তবে সেই আরেকটা কি 1 হয়, তবে এই 1টাকে বলে পূর্ণ সংখ্যা। এরকম ভাবে যদি 2 এর সঙ্গে 2 গুণ করি, তবে যে 4টা হয়, সেই 4টাকে পূর্ণ সংখ্যা। তার মানে কি বোঝাচ্ছে? দুটো 1 গুণ করার ফলে যেটা হচ্ছে, দুটো 2 গুণ করার ফলে যেটা হচ্ছে, অর্থাৎ এমন ভাবে যদি 5 গুণ 5 করি, তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এমনও সংখ্যা হতে পারে যে যাদের বর্গ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন 5 দুবার গুণ করছি ফলে 25 আসছে, তাহলে 25টা হচ্ছে 5-এর পূর্ণবর্গ সংখ্যা। এরকমও সংখ্যা হতে পারে। এছাড়া আরো একরকম সংখ্যা হতে পারে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যা ছাড়া এমন সংখ্যা হতে পারে যেগুলো ভগ্নাংশ সংখ্যা। 17/2, 5/2 এগুলোকে অখণ্ড সংখ্যার মধ্যেও ধরা যায় না, আবার প্রকৃত সংখ্যার মধ্যে ধরা যায় না, আবার পূর্ণ সংখ্যার মধ্যে ধরা যায় না। কারণ এগুলোর নিচে দেখো লব আর হর ভাগ আছে। যেমন উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। এরকম যদি কোনো সংখ্যা হয়, তবে সেই সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। তবে এই মূলদ সংখ্যার আগে যদি মাইনাস বা প্লাস যা দেওয়া থাক, সেগুলোকেও মূলদ সংখ্যা হিসেবে ধরা যায়, কারণ সেগুলো সংখ্যার প্রকারভেদ। তবে তোমাদের অষ্টম শ্রেণীতে এই মূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা করা রয়েছে। আমি তোমাদেরকে আজকে এই মূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা করব। যেমন 2x + 15 = 32। তোমরা সকলেই সপ্তম শ্রেণীতে বীজগণিত শিখেছো। তা সেখানে বীজগণিতের পদ্ধতিতে এটা বোঝায় যে এখানে যদি প্লাস থাকে, যেমন এখানে প্লাস রয়েছে, এইটা যখন সমান সমানের এই পাশে যাবে বা = এই পাশে যাবে, তখন সেটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 32 - 15, 32 - 15, তাহলে 2x = 17, x = 17/2। দেখো তোমরা এখানে x এর মান এমন আসলো যেটা পূর্ণ সংখ্যার মধ্যেও পড়ে না, আবার প্রাকৃত সংখ্যার মধ্যেও পড়ে না, আবার খণ্ড সংখ্যার মধ্যেও পড়ে না। তবে তো আমরা এই x এর মানটাকে আমরা কি সংখ্যার মধ্যে ধরবো? সেটা হচ্ছে মূলদ সংখ্যা, যেগুলোকে সবসময় ভগ্নাংশ হয় আর তাদের উপরে থাকে লব আর নিচে থাকে হর। যেমন 17টা হচ্ছে লব আর 2টা হচ্ছে হর। তোমরা অবশ্যই এটা 7-এ শিখেছো লব কাকে বলে, হর কাকে বলে। তবে এবার তোমাদেরকে আমি আরো 2-3টে মূলদ সংখ্যা সম্পর্কে জিনিস শিখাতে চাই।
যেমন ধরি 17/2 আর 5/2, এই দুটো সংখ্যাকে আমি যোগ করব। তখন কি হবে, 17 যোগ যদি করি তাহলে এদের দুজনের মধ্যে 17/2 প্লাস 5/2, নিচের দুটো কি করে হর আর হরের মধ্যে লসাগু করতে হয়, লসাগু করলাম, তাহলে এখানে 2 রয়েছে তো উপরে 17 আসবে, আর এখানে 2 রয়েছে উপরে 5 আসবে, 17 আর 5 22/2 কেমন আসলো, 2 আর 22 কেটে গেলে 11 হয়। 11টা তোমার অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা চলে আসলো। তাহলে যদি আসে তাহলে আমরা এমন ভাবে বলতে পারি যে দুটো মূলদ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যাও হতে পারে। আবার একটা দেখি যে দুটো সংখ্যার যোগফল কখনো পূর্ণ সংখ্যা হয় না, মূলদ সংখ্যা হতে পারে। যেমন দেখা যাক, আমাদেরকে বোঝায় 13/2 প্লাস 8/2, 8/3, দুটোই দেখো মূলদ সংখ্যা, 13/2 ও মূলদ সংখ্যা, 8/3 ও মূলদ সংখ্যা। তা তোমাদের লসাগু যখন করতে হয় তখন কি করতে, 2 আর 3 এর লসাগু কত হয়, এখানে দেখো 2 আর 3 কে কোনো কিছুই যাচ্ছে না, তাহলে কি করতে হয়, গুণ করতে হয়, 3 দুগুণে 6, 6 লিখলাম নিচে। এবার 2 কে 6 দিয়ে ভাগ করতে হবে, দেখো 3 দুগুণে 6, সেই 3 আবার 1300 গুণ করতে হবে, তা 3 আর 13 গুণ করলে কত হয়, 39 হয়, প্লাস 3 দুগুণে 6, 8 দুগুণে, এখানে আবার 2 হচ্ছে ভাগ করলে, সেই 2টা 8 এর সঙ্গে গেল, গিলে কি হবে, গুণ করলে 16। তাহলে আমি যখন যোগ করব 39 আর 16 যোগ করলে হয় 55, 55/6। দেখো এই সংখ্যাটাকে আর ভাগ যাচ্ছে না বা ভগ্নাংশ হিসেবে থাকবে। যেমন আগের বার আমরা পেয়েছিলাম যে সেটা মিলে গিয়েছিল, ফলে 11 এসেছিল, 11টা কি এসেছিল, পূর্ণ সংখ্যা এসেছিল, পূর্ণ সংখ্যা। আর এক্ষেত্রে দেখো পূর্ণ সংখ্যা বা খণ্ড সংখ্যা কিছুই আসেনি, এক্ষেত্রে এসেছে মূলদ সংখ্যা। তাহলে আমরা এটা বলতে পারি যে দুটো মূলদ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা হতে পারে, আবার মূলদ সংখ্যা হতে পারে। এটাই তোমাদের শিখার ব্যাপার যে দুটো মূলদ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা হতে পারে, আবার মূলদ সংখ্যা হতে পারে, এটাই তোমাদেরকে শিখাতে হবে। এছাড়া এবার দেখি দুটো মূলদ সংখ্যার বিয়োগফল কি হতে পারে। ধরলাম 14/3 আর এদিকে ধরলাম 5/3। তা এবার আমরা বলেছি বিয়োগফল, দেখি বিয়োগ করলে কি হয়। তা নিলাম কমন তুলে এখানে বিয়োগ করলাম, দেখলাম কি হয়, দেখলাম 3 আর 3 মিলে গেছে, তাই এদের লসাগু তাহলে 3ই হবে। 3 আর 3 14 মাইনাস 3 আর 3 15, এই 5, 14 আর 5 বিয়োগ করলে কত হয়, 9 হয়, 3 হয়, কেটে গেল 3 3। তাহলে এখান থেকে বুঝতেই পারলে যে দুটো অমূলদ সংখ্যার মূলদ সংখ্যার বিয়োগফল পূর্ণ সংখ্যা হতে পারে। আবার দেখি যে দুটো মূলদ সংখ্যার বিয়োগফল পূর্ণ সংখ্যা নাও হতে পারে। যেমন ধরলাম 14/3 মাইনাস 15/2। দেখি এক্ষেত্রে মূলদ সংখ্যার বিয়োগফল কি আছে। 3 আর 2 আগের মতন এখানে মিলছে না, তাই দুজনের গুণ করতে হবে লসাগু করার ক্ষেত্রে। 3 2 6, 6 2 14 into 2 28 minus 2 into 3 15, 13/6। দেখুন এক্ষেত্রে 13/6 আবার আগের মতন ভগ্নাংশ এসেছে, উপরেরটা লব
আর নিচেরটা হর। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। তবে আমরা তাহলে আগের মতন বলতে পারি যে দুটো মূলদ সংখ্যার বিয়োগফল হয় পূর্ণ সংখ্যা হবে না নিজে মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা যেমন যোগের ক্ষেত্রে লিখেছিলাম দুটো মূলদ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা হতে পারে আবার মূলদ সংখ্যা হতে পারে, তেমন ভাবে এক্ষেত্রে লিখব দুটো মূলদ সংখ্যার বিয়োগফল পূর্ণ সংখ্যা হতে পারে আবার মূলদ সংখ্যাও হতে পারে। এইবার তোমাদেরকে বিয়োগ আর যোগ শিখালাম মূলদ সংখ্যার, এবং মূলদ সংখ্যা দুটো মূলদ সংখ্যার গুণ আর ভাগ করে দেখবো। প্রথমে গুণ করব, দেখি দুটো মূলদ সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যা হতে পারে কি না হতে পারে, এখন দেখার বিষয়। তবে শেখানোর আগে দেখি কি করে দুটো মূলদ সংখ্যার গুণ করতে হয় আর বিয়োগ করতে হয়। উদাহরণস্বরূপ ধরলাম একটা 7/2 একটা মূলদ সংখ্যা, অপরূপে 3/2 একটা মূলদ সংখ্যা। এবার এই দুটোকে আমি তোমাদেরকে বললাম কি যোগ আর বিয়োগের নিয়ম শিখালাম, এবার তোমাদেরকে শিখাবো গুণ। গুণ করলাম 7 এর সঙ্গে 3 গুণ হয়, এই মূলদ সংখ্যার ক্ষেত্রে এটাই নিয়ম। উপরে লবের সঙ্গে লব গুণ হবে আর নিচে হরের সঙ্গে হর গুণ হবে। উপরে লবের সঙ্গে লব গুণ করলে হয় 21 আর নিচে 2 এর সঙ্গে 2 গুণ করলে হয় 4। তা দেখো যে গুণ করার পরে যে সংখ্যাটা আসলো সে সংখ্যাটা মূলদ সংখ্যা আসলো। এবার তোমাদেরকে আমি অন্য দুটো মূলদ সংখ্যা ধরে দেখি যে দুটো মূলদ সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যা হয় কিনা। যেমন 8/3 আর 9/2, দেখি মেলে কিনা। এখন কি বলেছিলাম গুণের ক্ষেত্রে কি করতে হয়, হরের সঙ্গে হর গুণ করতে হয়, লবের সঙ্গে লব গুণ করতে হয়। যেমন উপরেরটা লব, লবের সঙ্গে লব গুণ করবে, 8 আর 9 গুণ করলে কত হয় 72, আর 3 আর 2 গুণ করলে হয় 6। আবার তোমরা সবাই জানো যে 6 আর 72 কাটলে 12 বা 12 হয়। তাহলে বোঝা যাচ্ছে যে দুটো মূলদ সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যাও হতে পারে। তবে সেটা আগের মতন আমরা যোগ আর বিয়োগের ক্ষেত্রে যেরকম নিয়ম লিখেছিলাম সেরকম ভাবে লিখতে পারি যে দুটো মূলদ সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যা হতে পারে আবার মূলদ সংখ্যা হতে পারে। লিখতে পারি দুটো মূলদ সংখ্যার গুণফল স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যাও হতে পারে। এবার দেখবো যে দুটো মূলদ সংখ্যার ভাগফল প্রকৃত সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা মূলদ সংখ্যা হয় কিনা তা দেখার ব্যাপার আছে। দেখা যাক দুটো মূলদ সংখ্যা ভাগ করার পরে কি হতে পারে। ধরলাম 25/6 এটি একটি মূলদ সংখ্যা আর 17/6 এটি একটি মূলদ সংখ্যা। এবার ভাগের ক্ষেত্রে তোমরা নিয়মই জানো, ভাগ করতে হয়। কি করতে হয় ভাগের ক্ষেত্রে নিয়ম, যেটাকে ভাগ করতে হয়, যেমন 25/6 কে 17/6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগের ক্ষেত্রে কি করতে হয় এই 17/6 টাকে উল্টে দিতে হয়। তার মানে কি লব উপরেরটা তো লব আর নিচেরটা তো হর, তাহলে কি হরটা উপরে আসবে আর লবটা নিচে যাবে। তা আমরা সেই করব 25/6 উল্টে দেবো, যেমন 6টাকে আমরা যে উপরে তুলি 6 এমন ভাবে লিখবো আর 17টাকে নিচে নামাবো, 17টাকে নিচে লিখবো।
দেখতাম। এবার 6 আমরা জানি যে ওপর নিচে লব আর হর কাটাকুটি যায়, এখানেও 6 রয়েছে এখানেও 6 রয়েছে, তাহলে আমরা কেটে দিতে পারি, 6 আর 6 কেটে দিতে পারি। তাহলে কি থাকবে 25/17। দেখুন যে 25/7 এটা একটা মূলদ সংখ্যা এসে দাঁড়ালো। এমন ভাবে আরো চেষ্টা করি, আরেকটা উদাহরণ দিয়ে দেখি যে প্রকৃত সংখ্যা হয় কিনা। যদি না হয় তাহলে বুঝবো যে দুটো ভাগ করলে সবসময় মূলদ সংখ্যাই হবে। ধরলাম 18/5 আর 30/4 দুটো মূলদ সংখ্যা। এবার ভাগ করবো এই দুজনের মধ্যে আগের মতন, আগের প্রক্রিয়ায়, যে পরের যেটাকে ভাগ হবে সেটাকে উল্টাতে হবে। ধরলাম 18/5 রাখলাম আর এটাকে উল্টে দিলাম 4/30 লিখলাম। দেখো এখানে 18 আর 30 কাটাকুটি যাবে। প্রথমে 2 দিয়ে কাটলাম, 9 to 18 আর 15 30, আর আদৌ কাটাকুটি যাবে না। এবার না আরো যাবে, 3 দিয়ে কাটলে 3 হবে, 5 দিয়ে কাটলে 5 হবে। কি করতে হবে, এবার এখানে যে 3 রয়েছে সেই 3টা 4টার সঙ্গে গুণ করতে হবে আর 5 5 এর সঙ্গে গুণ করতে হবে। তাহলে 3 4 এর সঙ্গে গুণ করলে 12 হয় আর 5 5 এর সঙ্গে গুণ করলে 25 হয়। তা দেখো যে আমরা দুইভাবেই দেখলাম, আগেরটাও দেখলাম মূলদ সংখ্যা আসলো, এইটাও দেখলাম মূলদ সংখ্যা আসলো। তাহলে আমরা বলতেই পারি যে যে কোনো দুটি সংখ্যাকে ভাগ করলে, মূলদ সংখ্যায় ভাগ করলে সেই মূলদ সংখ্যাটা যে ভগ্নাংশ বা যে ভাগফল পাওয়া যাবে সেটা সবসময় মূলদ সংখ্যায় হবে। তাহলে আমরা এটাই বলতে পারি যে দুটো মূলদ সংখ্যাকে ভাগ করলে, দুটো মূলদ সংখ্যায় ভাগ করলে যে ভাগফল উৎপন্ন হবে সেটা সবসময় মূলদ সংখ্যায় উৎপন্ন হবে। এবার তাহলে তোমার আগের মতন আমি লিখে দিই যে দুটো মূলদ সংখ্যার ভাগফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তবে এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম বিষয় আছে। আমরা তো দুটো মূলদ সংখ্যাতে ভাগ করছিলাম। এবার মূলদ সংখ্যাতে তো কি যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে কি হতে পারে, বা 0 দিয়ে ভাগ করি তখন আমরা কি হতে পারে। ধরলাম 25/6 এটা একটি মূলদ সংখ্যা আর এটাকে আমরা ভাগ করব 0 দিয়ে। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা মানে সেই সংখ্যা অসঙ্গত হয়, মানে সেই সংখ্যার কোনো মান বেরোয় না, অসঙ্গত হয়। অর্থাৎ সেই সংখ্যার মান বার হয় না। তাহলে আমরা বলতে পারলাম যে 25/6 কে 0 দিয়ে ভাগ করলে এক্ষেত্রে কোনো মান বেরোবে না, কারণ যদি আমরা কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করি তবে সেই সংখ্যা অসঙ্গত হয়, অর্থাৎ সেই সংখ্যার কোনো মান বার হয় না। তবে আরেকটা জিনিস শিকার ব্যাপার আছে, যে 0 কে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে, যেমন ধরলাম 33/2 এই সংখ্যাতে ভাগ করি তবে তার মান হবে 0। অর্থাৎ এমন ভাবে বলা যায় 0 কে কোনো সংখ্যাতে ভাগ করলে তার মান 0 হতে পারে। তবে আমি আগে তোমাকে শিখিয়েছিলাম তোমাদেরকে যে দুটো মূলদ সংখ্যা যোগফল ভাগফল সবসময় মূলদ সংখ্যা হয়। সেক্ষেত্রে আরেকটু সংশোধন করে লেখা যায় যে 0 ছাড়া যে কোনো দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদা মূলদ সংখ্যায় হবে। এই ছিল মূলদ সংখ্যা বোঝানোর মূল বিষয়। এবার তোমাদের যদি
কোনো প্রবলেম থেকে থাকে মূলদ সংখ্যা বিষয়ে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবার তোমাদের বইয়ে কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমি কিছুটা করিয়ে দিতে চাই তোমাদেরকে, যাতে তোমাদের পরীক্ষাতে একটু সুবিধা হতে পারে মূলদ সংখ্যা ব্যাপারে। তো দেখা যাক, প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। দেখি মূলদ সংখ্যা সংক্রান্ত তোমাদের বইতে কি কি উদাহরণ আছে। স্টুডেন্ট, তোমাদের অনুশীলনী করার আগে আমি আরো 2-3টে বিষয় তোমাদেরকে শেখাতে চাই মূলদ সংখ্যা সম্পর্কে, যেগুলো না জানলে তোমরা অনুশীলনী করতে পারবে না। যেমন দেখা যাক, ধরলাম আগে যেমন তোমাদেরকে সংখ্যা হিসেবে দেখছিলাম, এবার ধরতে পারি ধরলাম এ একটি মূলদ সংখ্যা, ঠিক আছে। এবার এর সঙ্গে আমি শূন্য যোগ করব, যে এর সঙ্গে শূন্য যোগ করলে কি হবে, সেই সংখ্যা বা এই হবে। তাহলে বোঝা যাচ্ছে যে যে কোনো মূলদ সংখ্যা তার সাথে যদি শূন্য যোগ করি তবে মূলদ সংখ্যা সেই মূলদ সংখ্যাই হবে। আবার ধরলাম এ একটি মূলদ সংখ্যা, তার সঙ্গে 1 গুণ করলাম, তাহলে কি হবে, সেই মূলদ সংখ্যাই আবার ফিরে আসবে। তাহলে এভাবে লিখতে পারি, যে কোনো মূলদ সংখ্যা তার সাথে 1 গুণ করলে সেই মূলদ সংখ্যাই হবে। এটা খুবই জরুরি বিষয় তোমাদেরকে, এখন তো কাজে লাগবেই, বড় যখন হবে তোমরা তখন এটাও কাজে লাগবে। তাই এটা মাথায় রাখতে হবে যে যে কোনো মূলদ সংখ্যা বা যে কোনো সংখ্যা যার সঙ্গে শূন্য যোগ করলে আবার সেই সংখ্যাই ফিরে আসে। আবার যে কোনো মূলদ সংখ্যা বা তার সঙ্গে যদি 1 গুণ করা হয় তবে সেই সংখ্যা বা মূলদ সংখ্যা ফিরে আসে। এমন ভাবে মূলদ সংখ্যা সম্পর্কে আরো 2-3টে নিয়ম তোমাদেরকে শিখতে হবে। যেমন তার মধ্যে প্রথম হচ্ছে বিনিময় নিয়ম। তা বিনিময় নিয়ম কি সেটা দেখার জন্য তোমাদেরকে দেখাই, ধরলাম 5/7 একটি মূলদ সংখ্যা, আবার 3/7 একটি মূলদ সংখ্যা। আবার বিনিময় প্রথা এমন যে এই দুটো প্রথমে যোগ করব, দুটো মূলদ সংখ্যা যোগ করব, দেখবো কত হয়। তাহলে 7 তার সাথে লসাগু 7 হয়, আর 5 আর 3 যোগ করলে 8। তাহলে দেখলাম যে এক্ষেত্রে আসছে 8/7। এবার বিনিময় প্রথা মানে কি, যে আমরা করেছিলাম কি প্রথমে 5/7টাকে 3/7 এর সঙ্গে যোগ করেছিলাম। এবার আমরা এটাকে উল্টে দেবো, দেখবো যে 3/7 আগে নিয়ে আসবো আর প্লাস 5/7টাকে পরে নেব। এক্ষেত্রে দেখো 7 আর 7 লসাগু 7, 5 আর 3 8। তাহলে দেখা যাক, আমরা দেখি প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার সঙ্গে যোগ করলে 8/7 আসছে। আবার যদি উল্টে আমরা দ্বিতীয় সংখ্যাকে প্রথম সংখ্যার সঙ্গে যোগ করি তবেও 8/7 আসছে। তাহলে ধরলাম আমরা 5/7টাকে লিখতে পারি a, আর 3/7টাকে লিখতে পারি b, সেটা সমান সমান আসলো c, সেটা 8/7। পরের বার ক্ষেত্রে বিটা আগে লিখলাম, মানে এটা b প্লাস 5/7 এটা হচ্ছে a সমান সমান c। দেখো দুটো ক্ষেত্রেই c আসছে, তাহলে দুটো ক্ষেত্রে যখন c আসছে তখন আমরা এটাকে লিখতে পারি যে a plus b equal to b plus a। তার মানে বলা যায় এইটাই হচ্ছে বিনিময় প্রথার নিয়ম। তাহলে এটা বলা হচ্ছে দুটি মূলদ সংখ্যার যোগফল সবসময় বিনিময় প্রথা মেনে চলে। তাহলে আমি তোমাদেরকে এটা মুছে লিখে দিই যে দুটো মূলদ সংখ্যার যোগফল সবসময় বিনিময় প্রথা মেনে চলে। আমাদেরকে এটা বোঝাতে চাই যে দেখলাম আগে আমরা দুটো মূলদ সংখ্যার যোগফল সেই সংখ্যা বা প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা যা হচ্ছে, দ্বিতীয় সংখ্যা প্লাস প্রথম সংখ্যাও তাই হচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে দুটো মূলদ সংখ্যার যোগফল সবসময় বিনিময় নিয়ম মেনে চলে। তা বিনিময় নিয়মটা এমন যে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা যা হবে, দ্বিতীয় সংখ্যা প্লাস প্রথম সংখ্যাও তাই হবে, সেটাই হচ্ছে বিনিময় প্রথা বা নিয়ম। তাহলে পরে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে দুটো মূলদ সংখ্যার বিয়োগফল বিনিময় প্রথা বা বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখার। এখন দেখার বিষয়, দেখি যে দুটো মূলদ সংখ্যার বিয়োগফল বিনিময় নিয়ম মেনে চলে কিনা। ধরলাম 5/7 একটি মূলদ সংখ্যা আর 3/7 আরেকটি মূলদ সংখ্যা। এবার
5/7 হচ্ছে প্রথম পদ বা 3/7 হচ্ছে দ্বিতীয় পদ। এবার এটা দুটোর মধ্যে বিয়োগ করব, দেখলে 7 আর 7 লসাগু সবসময় 7ই হয়, আর 5 আর 3 বিয়োগ করলে 2 হয়। তাহলে এখানে উত্তর আসলে 2/7। এবার তোমাদের বিনিময়কতার নিয়ম অনুসারে নিয়ম অনুসারে 3/7 মানে দ্বিতীয় পদটাকে আগে লিখবো, বিয়োগের মতনই রাখবো, আর প্রথম পদটাকে পরে লিখবো। যেমন প্রথম পদটাকে পরে লিখলে 5/7 হয়। এইবার লসাগু 7ই হবে, 3 3-এর মধ্যে থেকে গেল বিয়োগ 5। এবার তোমাদেরকে একটা নিয়ম আছে যে বিয়োগ করার ক্ষেত্রে যেটার চিহ্ন বড় মানে যেটার মান বড় হয় তার চিহ্ন আগে লিখতে হয়। যেমন এক্ষেত্রে 5-এর মান বড়, তাই 5-এর আগে যে চিহ্ন আছে সেই জন্য আগে লিখতে হয়। এখানে কি রয়েছে? মাইনাস, তাহলে মাইনাস আগে লিখবো। আর বিয়োগ 5 থেকে 3 বাদ দিলে হয় 2/7। দেখতেই পাচ্ছ আগেরটা +2/7 এসেছিল, পরেরটায় -2/7 এসেছিল। তাহলে বোঝাই যাচ্ছে যে বিয়োগের ক্ষেত্রে, দুটি মূলদ সংখ্যার বিয়োগের ক্ষেত্রে কোনো সময় বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে আমরা এটা লিখতে পারি যে দুটো মূলদ সংখ্যার বিয়োগফল কখনো বিনিময় নিয়ম মেনে চলে না। লিখে দিন, দুটি মূলদ সংখ্যার বিয়োগফল কখনো বিনিময় নিয়ম মেনে চলে না। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি যোগ আর বিয়োগ করলাম, গুণ আর ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে কিনা। তখন দেখার বিষয় প্রথমে আমরা গুণ শিখবো, দেখবো দুটো মূলদ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে কিনা। তা দেখার ক্ষেত্রে প্রথমে গুণ তাহলে তোমাদেরকে করি, উদাহরণ দিয়ে বোঝাই। ধরলাম 8/5 একটি মূলদ সংখ্যা, এর সাথে গুণ করব 7/3। তাহলে গুণের ক্ষেত্রে তোমাদের আগেই শিখিয়েছিলাম যে ওপরের লবের সঙ্গে লব গুণ করতে হয়। যেমন এক্ষেত্রে 8 আর এক্ষেত্রে 7 লব, দুটো গুণ করলে হয় 56, আর হরের সঙ্গে হর গুণ করলে হয় 50। তাহলে এতে ভাগফল আসলো, গুণফল আসলো 56/50। তাহলে একইভাবে বিনিময় নিয়মের সূত্র অনুসারে দ্বিতীয় পদটাকে আগে লিখতে হয়, দ্বিতীয় পদটাকে আগে লিখলাম 7/3। গুণ যেরকম গুণ থাকলো গুণ লিখতে হবে, আর ফার্স্ট পদটাকে বা প্রথম পদটাকে পরে লিখতে হবে। প্রথম পদটাকে পরে লিখলাম, তবে গুণফল যা আসলো তাতে বোঝা গেল যে 7 8 56 আর 15, তাহলে দুটো ক্ষেত্রেই তাদের গুণফলের মান সমান এসছে। তাহলে বোঝা যাচ্ছে যে যেভাবেই গুণ করি না কেন, প্রথম পদ দ্বিতীয় পদ বা দ্বিতীয় পদ গুণ প্রথম পদ, দুটো মূলদ সংখ্যার গুণফল সবসময় বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে আমি তোমাদেরকে লিখে দিই যে দুটো মূলদ সংখ্যার গুণফল সবসময় বিনিময় নিয়ম মেনে চলে। এবার তোমাদেরকে শিখাবো দুটো মূলদ সংখ্যার ভাগফল দেখি বিনিময় নিয়ম মেনে চলে কিনা। 5/3 আর 4/3 দুটো মূলদ সংখ্যা, এটা ভাগ করতে হবে। ভাগ করলাম, ভাগের ক্ষেত্রে আগেই নিয়ম শিখেছিলাম যে 5/3 আর পরের যে পদটা থাকবে সেই পদটা উল্টে যাবে, 3/4। দেখা যাচ্ছে কেন 3, ওপরেও 3, কাটাকুটি চলে গেল, 5/4 এক্ষেত্রে আসলো 5/4। একইভাবে আমরা করতে পারি, এবার বিনিময়ের নিয়ম অনুসারে 4/3 আগে আসবে আর ভাগ হবে 5/3।
এবার আমরা যেমন ভাবে আগেরটা করলাম সেভাবেই করব। 4/3 গুণ 3/5, 3 কেটে গেল, 4/5। দেখলাম আগেরটা এসেছিল 5/4, এইটা এসেছে 4/5। তাহলে বোঝাই যাচ্ছে যে ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম কখনোই মেনে চলে না। তাহলে আমরা এটা বলতে পারি যে দুটো মূলদ সংখ্যার ভাগফল কখনো বিনিময় নিয়ম মেনে চলে না। তাই তোমাদেরকে সুবিধার জন্য আমি একটু লিখে দিই। দুটো মূলদ সংখ্যার ভাগফল বিনিময় নিয়ম মেনে চলে না। বন্ধুরা জল খাবো। এইবার তোমাদেরকে আমি শিখাবো সংযোজন নিয়ম, মূলদ সংখ্যা সংযোজন নিয়ম। এই সংযোজন নিয়ম করলে তোমাদের মূলদ সংখ্যা মোটামুটি পুরোপুরিভাবে কমপ্লিট হবে। দেখা যাক সংযোজন নিয়ম কি বলে। প্রথমে দেখবো সংযোজন নিয়ম সবসময় তিনটি মূলদ সংখ্যার ক্ষেত্রে হবে। তাহলে দেখবো যে তিনটি মূলদ সংখ্যার সংযোজন নিয়মে প্রথমে যোগের ক্ষেত্রে কি হয়। বললাম এ একটা মূলদ সংখ্যা, বি একটা মূলদ সংখ্যা, আর সি একটা মূলদ সংখ্যা ধরলাম। তাহলে কি হবে সংযোজন নিয়মের ক্ষেত্রে এইটা হওয়া উচিত যোগের ক্ষেত্রে যে a প্লাস বি প্লাস সি সমান সমান a প্লাস বি প্লাস সি। এবার আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাই যে এটা কি জন্য হলো। ধরলাম a এর মান 1/3, এটা মূলদ সংখ্যা, b এর মান 5/3 আর c এর মান 7/3। তাহলে আমি দেখব যে প্রথমে এইটাকে বসাবো, দেখবো এর মান আর এইটার মান সমান হয় কিনা। প্রথমে আমি বুঝাবো a প্লাস বি প্লাস সি, এর মান আমি ধরেছি 1/3, তাহলে a এর জায়গায় 1/3 লিখলাম, b এর মান ধরেছি 5/3 লিখলাম। এবার ব্র্যাকেট দিয়ে রয়েছে, ব্র্যাকেটের মধ্যে রাখবো, প্লাস সি এর মান কত রয়েছে 7/3। এই দুটো নির্ণয় দেখলে হয় যে লসাগু 3 হবে আর 5 আর 1 6। এবার যখন যোগ কমপ্লিট হয়ে যাবে ব্র্যাকেট তুলে দিতে হয়, আর এইদিকে আছে 7/3, তাহলে এই দুটো যোগ করলে হয় 6 7 13, 13/3। তাহলে প্রথমে a প্লাস বি প্লাস সি এর মান আমার আসলো 13/13। যেমন প্রথমে দেখেছিলাম a প্লাস বি প্লাস সি এইটার মান এসেছে 13/3। একইভাবে আমি এবার বের করব a প্লাস বি প্লাস সি এইটার মান কত। দেখলাম এর মান ধরেছিলাম 1/3, b এর মান 5/3 আর c এর মান 7/3। সেমন ভাবে এর জায়গায় এর মান বসিয়ে দিলাম 1/3, b এর মান 5/3 বসালাম আর c এর মান 7/3 বসালাম। এবার ব্র্যাকেটের যেটা ব্র্যাকেট থাকে সেটার কাজ আগে করতে হয়। দেখলাম 1/3 1/3 এর মতো রাখলাম, ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাহলে 3 আর 3 এর লসাগু কত 3 আর 5 আর 7 12। কি করতে হয় যখন ব্র্যাকেট মানে বেরিয়ে যায় মান তখন ব্র্যাকেটটা তুলে দিতে হয়। ব্র্যাকেটটা তুলে দিলাম, এবার আগের মতন আবার লসাগু করব, 3 হবে 12 আর 13। দেখো যে আগেরটারও 13/3 এসেছিল, পরেরটারও 13/3 এসেছিল। তাহলে আমরা এটা বলতেই পারি যে তিনটে মূলদ সংখ্যা যোগফল সবসময় সংযোজন নিয়ম মেনে চলে। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝেছো যে এর থেকে বোঝাই যায় যে তিনটে মূলদ সংখ্যার যোগফল সবসময় সংযোজন নিয়ম মেনে চলে। এবার দেখবো তিনটে মূলদ সংখ্যার বিয়োগফল সংযোজন নিয়ম মেনে চলে কিনা। ধরলাম 1/3, 5/3, 7/3 তিনটে মূলদ সংখ্যা। এবার আগের মতো নিয়ম অনুসারে প্রথমে কি করব 1/3, 5/3 এই দুটোকে ব্র্যাকেটে রাখবো, বিয়োগ করব 7/3, দেখবো কত আসে। করলাম, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ আসলো 3, মাইনাস যেটা চিহ্ন মিডিলে মাইনাস রাখতে হবে
3 আর 1 -5 ব্র্যাকেটের মধ্যে রাখলাম -7/3। এবার কি করতে হয়, আমি আগেই বলেছিলাম যে যা বিয়োগের ক্ষেত্রে যার চিহ্ন বড় সেটাকে আগে রাখতে হয়। যেমন 5 সংখ্যা বড়, 5-এর চিহ্নটা আগে রাখবো মাইনাস, আর 5-এর থেকে একবার দিলে 4/3 -7/3। এমন যদি হয় দুটো ক্ষেত্রে মাইনাস আছে, যেমন এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তখন কি করব, মাইনাসটা রাখবো আর এই দুটো যোগ করে দেবো, 7 আর 4 -11/3। এবার আগের মতো যেভাবে করেছিলাম যে এইবার এই দুটোকে একসাথে রাখবো আর এইটার থেকে এই দুটো বিয়োগ করব। দেখা যাক 1/3 কে রাখলাম আলাদা আর বিয়োগ এই দুটোকে বিয়োগ করব, 5/3 -7/3। এটা আসলে বন্ধ করে দিই, দেখবো ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। তাহলে 1/3 1/3 এর মধ্যে রাখলাম। এবার এই দুটো বিয়োগ যেমন ভাবে করে 3 3 মতো করলাম, 5 থাকলো 5 এর মতন আর -7। এবার কি করতে হবে, যে এক্ষেত্রে দেখো আগেরটা তো এক্ষেত্রে এটা পরে ছিল, ব্র্যাকেটটা আগে ছিল এটা পরে ছিল, তাই ডাইরেক্ট আমরা বিয়োগ করতে পেরেছিলাম। এক্ষেত্রে কি করতে হবে, ব্র্যাকেটের থেকে তুলতে গেলে আগে দেখতে হবে মাইনাস রয়েছে এখানে -2/3, তাহলে এমন আসলো। এটা যদি বুঝে থাকো এটা মুছে দিলাম। এবার এমন এসছে যে ব্র্যাকেটের এখানে মাইনাস এসছে আর এক্ষেত্রে মাইনাস এসছে, কি করব, যে এই ব্র্যাকেট তোলার ক্ষেত্রে এই মাইনাস আর মাইনাস কি হয়, যোগ হয়। এটাকে যোগ করব, 1/3 প্লাস মাইনাস মাইনাস প্লাস হয় প্লাস 2/3, 3 আর 3 কাটাকাটি করলে আসে 1। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আগের সূত্র অনুসারে যদি আমি লিখি a প্লাস a minus b minus c not is equal to a minus b minus c, তাহলে আমরা বলতেই পারি যে তিনটি মূলদ সংখ্যার বিয়োগফল কখনো সংযোজন নিয়ম মেনে চলে না। সেক্ষেত্রে তুমি দেখতেই পারলে যে এটার মান এসেছিল 11/33 আর এটার মান এসেছে 1, তাহলে দুটো কখনো সমান নয়। তাই এমনভাবে লেখাই যায় যে a minus b minus c আর a minus b minus c, বা অর্থাৎ তিনটে মূলদ সংখ্যা বিয়োগফল কখনো সংযোজন নিয়ম মেনে চলে না। এবার তোমাদেরকে এটা মুছে আমি দেখাবো যে তিনটে মূলদ সংখ্যার গুণফল সংযোজন নিয়ম মেনে চলে কিনা। তাহলে সূত্রটা আমি আগে লিখে দেখি। যে আমরা জানি যে তিনটে মূলদ সংখ্যার গুণফল ধরলাম 2/3, 5/3, 7/3। এবার বিনিময় প্রদান নিয়ম অনুসারে এই দুটোর গুণফল গুণ 7/3। এটা প্রথমটা দেখলাম 3 আর 3 গুণ করতে হয় 9, 5 আর 2 গুণ করতে হয় 10, পরেরটার সঙ্গে যেমন তেমন রাখতে হবে। 3 আর 9 গুণ করতে হবে 27, 10 আর 7 70। দেখলাম একরকম আসলে 70/27 আসলে। এবার পরেরটা দেখবো 2/3 গুণ 5/3 গুণ 7/3, 2/3 গুণ গুণ করবো 3 9 27, ওই 2 2 70। তাহলে এক্ষেত্রে মান এক এসেছে, এক্ষেত্রে মান এক এসেছে। তাহলে যদি আমি ওই সূত্রটা লিখি a গুণ b গুণ c সমান সমান a গুণ b গুণ c, অর্থাৎ বোঝাই যাচ্ছে তোমাদেরকে প্রথমে উদাহরণ দেখে বোঝালাম যে তিনটে মূলদ সংখ্যার গুণফল সবসময় সংযোজন নিয়ম মেনে চলে। এটা হচ্ছে তিনটে গুণফলের সংযোজন নিয়মের সূত্র। এবার আমি দেখলাম যে মূলদ সংখ্যা উদাহরণ দিয়ে বোঝালাম যে দুটো ক্ষেত্রে মিলে যাচ্ছে, অর্থাৎ বলাই যায় যে তিনটে মূলদ সংখ্যার গুণফল সবসময় সংযোজন নিয়ম মেনে চলে। এবার তোমরা যদি গুণফল বুঝে থেকে থাকো তাহলে আমি এবার তিনটে মূলদ সংখ্যার ভাগফল দিয়ে দেখাতে চাই যে ভাগফল সংযোজন নিয়ম মেনে চলে কিনা। তাই সূত্রটা একটু ধরে করতে ভালো করে। তাহলে তোমাদের করালাম গুণ পর্যন্ত। এইবারে দেখবো যে তিনটে মূলদ সংখ্যার ভাগফল সংযোজন নিয়ম মেনে চলে কিনা।
তাহলে প্রথম ধরলাম 11/16, 3/8 আর 10/10, বুঝলাম তিনটে মূলদ সংখ্যা। তাহলে আমরা জানি যে তিনটে মূলদ সংখ্যা ভাগের ক্ষেত্রে সংযোগ নিয়ম চলতে গেলে তাদেরকে এই সূত্র ফলো করতে হয়। কি সূত্র? a ভাগ b, b ভাগ c সমান সমান হবে a ভাগ b ভাগ c। এবার দেখব যে তিনটে মূলদ সংখ্যা এই সূত্র মেনে চলে কিনা। তা দেখার ক্ষেত্রে তাহলে প্রথমে আমি এইটা করব, তাহলে 11/16 ভাগ 3/8 ভাগ c 10/30। তাহলে ভাগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 11/16 উল্টে যাবে 8/3 ভাগ 10/30, কাটাকুটি গেল 2, এই 2 গুণ করলাম এগুলো, তাহলে 11/6 ভাগ, এবার ভাগ থাকলে কি উল্টে দিতে হয়, তাহলে 13/10। এবার এইটার সঙ্গে যা গুণ করবো সেটার সঙ্গে গুণ করবো, 11 13 গুণ করলে হয় 13 গুণ 11, 3 11 33, 3 হাতে 3 থাকে, 11 কে 11 3 14, 143। তাহলে উপরে লিখবো 143 ভাগ নিচে 6 আর 10 গুণ করলে হয় 7। তাহলে প্রথম এইটা a ভাগ b এই ক্ষেত্রে আসলো 143/60। এবার দেখবো এটার ক্ষেত্রে মান কত আসে। তা বোঝে তো জায়গা নেই, এটা মুছে দিই, পরেরটা দেখছি কি হয়। এবার আমি করব এইটা, দেখবো কি হয়। তাহলে a এর মতন রাখবো 11/16 ভাগ ভাগ রাখলাম, b মানে 38 ভাগ 10/30। তাহলে এটা রাখলাম এর মতন, ভাগ 3 বিরাকে 3/8 আর ভাগটা উল্টে যায়, তাহলে 13/10। ভাগ রাখলাম, ভাগ কাটাকুটি যাচ্ছে না কোথাও, তাহলে গুণ করে দিতে হবে, 3 3 39, 8 10 কে 80। এবার কি করব, এইটাকে 11/16 11/16 এর মতনই রাখবো, এটাকে উল্টে দিতে হবে, তাহলে 80/39। তাহলে এমন ভাবে লিখতে পারি যে 16 80 কাটলে হয় 5, তাহলে 5 আর 11 গুণ করলে হয় 55, আর 39 এর মতো লিখে রাখলাম। তাহলে আগেরটা আমার মান আসছিল 143/60 আর পরেরটা এসছে 55/39। তাহলে দুটো তো সমান নয়, তাহলে আমরা লিখতেই পারি যে তিনটে মূলদ সংখ্যার ভাগফল কখনো সংযোজন নিয়ম মেনে চলে না। তাহলে মেনে চলে না, তাহলে সমান সমান তো লেখা যায় না, এখানে কেটে দিই, নট ইকুয়াল হবে। তাহলে আমরা এটা বোঝাতেই পারি যে তিনটে মূলদ সংখ্যার ভাগফল কখনো সংযোজন নিয়ম মেনে চলে না। অর্থাৎ সেক্ষেত্রে তিনটে মূলদ সংখ্যার ভাগফলের ক্ষেত্রে সংযোজন নিয়মের সূত্র হবে এটা। তাহলে তোমরা যদি কি বলবো লাস্টে, তাহলে তোমাদের মূলদ সংখ্যার যা যা শিখালাম এইগুলোই তোমাদের বইতে আছে, এগুলোই তোমাদের মূলদ সংখ্যা যা যা শেখানো ছিল বা তোমাদের বইতে যা যা আছে সবই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। মূলদ সংখ্যা আর বোঝার কিছু নেই। তবে তোমাদের যদি মূলদ সংখ্যা সম্পর্কে কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদেরকে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর পরের দিন আমি তোমাদের করব বহুপদী সংখ্যার কি করে গুণ করতে হয়, মানে বীজগণিতিক কিছু বহুপদী সংখ্যা আছে সেগুলোকে কি করে গুণ করতে হয়। আর আমার এই পড়া তোমাদের যদি ভালো লাগে থাকে বা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্রথমে অবশ্যই করবে, লাইক করে দেবে একটা, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। থ্যাংক ইউ।